দেখো অঙ্কটা সবাই একটু মনোযোগ দেই। 0 1 2 3 4 5 অঙ্কগুলিকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলছে। আমি 3টা অঙ্কের জন্য 3টা ঘর নিলাম আগের দিনের মতোই। এখন সংখ্যা গঠন করতে বলছে কয় অঙ্ক বিশিষ্ট। এখন সমস্যা হলো আগের দিন যে ম্যাথগুলো আমরা করেছিলাম ওই ম্যাথগুলোর ভিতরে দেখবা কোনো জিরো ছিল না, জিরো ছাড়া ছিল 1 2 3 4 5 6 এরকম ছিল, তাই না? আছে কি আছে? জিরো। এখন 3 অঙ্ক বিশিষ্ট যদি আমি সংখ্যা গঠন করতে চাই, প্রথম অঙ্ক কি জিরো হতে পারবে? প্রথম অঙ্ক জিরো বসালে কি সেটা অর্থপূর্ণ 3টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? হবে না। তাহলে আমাদের এই এখানে অপশন আছে কিন্তু 6টা। 0 1 2 3 4 5 কটা হলো? 6টা। তাহলে প্রথম ঘরে কিন্তু আমার 6টা অপশন ইউজ করতে পারছি না, কারণ প্রথম ঘরে আমি শূন্য বসাতে পারবো না। তাহলে প্রথম ঘরে কত বসবে? এটা হবে 5p1। আচ্ছা, তাহলে আমি একটা বসাই ফেললাম। এবার কিন্তু শূন্য আবার আমার কাছে অপশন হিসেবে আসছে, কারণ শূন্য এখানে পরে বসালে আর কোনো আমাদের আপত্তি নাই। তাহলে একটা বসালেও এবার আবারও কিন্তু 5টা আছে। কেন 5টা আছে? কারণ 6টার থেকে একটা আমি বসাইছি, বাট শূন্য তখন ধরি নাই, এই জন্য 5p1 লিখছি। শূন্য এখন আমার কাছে অ্যাভেলেবল হয়েছে, তার মানে কি হয়ে গেছিল 4টা, শূন্যের কারণে আবার কয়টা হয়ে গেছে? 5টা। তাহলে এখানে কি বসাবো আমরা? 5p1। এখানে তাহলে হবে কি? 4p1। আমি চাইলে একবারও লিখতে পারতাম, এই দুই জায়গার জন্য লিখতে পারতাম 5p2। তাহলে উত্তর হতো কেমন? 5p1 ইন্টু 5p2 অ্যান্সার। আশা করি শূন্যের ব্যাপারটা তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারছো। দেখো এবার সেম ম্যাথ একটু একটু করে জাস্ট কঠিন করার চেষ্টা করতেছে আমাদের কাছে, যে 3 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে বলবে। তো তুমি 3 অঙ্ক দিবা, দেওয়ার পরে 3টা ঘর নিলা। সবার প্রথম প্রায়োরিটি দাও, কি সংখ্যা গঠন করতে বলছে? বিজোড়। বিজোড় হওয়া পসিবল কোন ভাবে? 1 3 5, এই 3টার যে কোনো একটা বসে সেটা কি হবে? তাহলে আমি এখানে লিখবো কি? 5 3 p কি লিখবো আমরা? 1। কারোর ডাউট আছে? আচ্ছা, এবার আরেকটা শর্ত আছে। কি শর্ত? যেহেতু জিরো আছে তাহলে প্রথমে তো জিরো বসতে পারবে না, তাহলে ওই জায়গায় যাবো আমরা। এখানে তুমি কয়টা বসাইছো? একটা। 3টা থেকে একটা একটা কিন্তু বসাই ফেলছো। এখন অপশন আছে কয়টা? 5টা। 5টার মধ্যে আবার জিরো বসাতে পারবো না প্রথমে, তাহলে থাকলো কয়টা আমার কাছে? 4টা। ওই 4টা থেকে বসাবো কয়টা বলো? একটা। তাহলে এখানে একটা বসাইছি, এখানে কটা বসালা? 2টা। তাহলে আর কটা থাকলো বলো তো? আর অবশ্যই কটা? 2টা 4টাই থাকবে, ঠিকই আছে, কারণ আমাদের হচ্ছে টেকনিক্যালি শূন্য আগে অ্যাভেলেবল ছিল না, এখন তোমার শূন্য কি হয়ে গেছে? অ্যাভেলেবল হয়ে গেছে। তাহলে কি হবে? 4p2। সবগুলো গুণ করে দাও, হয়ে যাবে। যদি বিজোড় বুঝো, জোর নিজেরাই পারার কথা। তবে হ্যাঁ, এই অঙ্কটা একটু কঠিন, আমি বলবো একটু কঠিন, এবং এটাই পরীক্ষা আসার মতো। জোর সংখ্যা গঠন করতে বলছে। ও হ্যাঁ, 4p1 হবে। আমার ঘরই তো একটা আছে, আর দুইটাতে কিভাবে দেবো? ঘর আছে আমার কয়টা? একটা, তাহলে অবশ্যই কি হবে? 4p1। দেখো এবার জোর সঙ্গে কথা বলি আমরা। আমার 6টা অঙ্ক দিয়ে জোর অঙ্ক গঠন করতে বলছে, বা জোর অঙ্ক গঠন করার জন্য অপশন কি কি আছে আমার কাছে? 0 2 4। প্রবলেম হলো যখন জিরো থাকবে, বুঝছো, তখন জোর সংখ্যা গঠন করার সময় ঝামেলাপূর্ণ জিনিস। কারণ জিরো দিয়ে যদি আমি জোর সংখ্যা কাউন্ট করি তাহলে সামনে আবার জিরো নাও বসতে পারে। আবার যদি আমি 4 আর 2 দিয়ে কাউন্ট করার চেষ্টা করি, জিরো তো আমার সামনে বসতেও পারে। এই জন্য জিরো যখন থাকবে আর যখন তোমাকে জোর সংখ্যা গঠন করতে বলবে, তখন তুমি 2টা ভাগে ভাগ করে নিবা। কি করে নিবা? 2টা ভাগে ভাগ করে নিবা। পারবা না? 2টা ভাগে ভাগ করে নিয়ে আমরা ম্যাথ করবো। তো আমরা মূলত এভাবে বলবো। আমরা বলবো যে শূন্য শূন্য দিয়ে জোড় সংখ্যা, শূন্য দিয়ে জোড় সংখ্যা, বা শূন্য শেষে বসিয়ে জোড় সংখ্যা তুমি লিখতে পারো। শূন্য কি বসিয়ে বলো তো? শেষে বসিয়ে জোড় সংখ্যা। অঙ্ক কয়টা বলো? 3টা। এই 3 অঙ্কের মধ্যে শূন্য আমি লাস্টে বসাবোই। তাহলে একটা জিনিস থেকে একটা জিনিসই বসাবো, তাহলে তো বিন্যাস সংখ্যা কত হবে? একই হবে। তারপরেও যদি তোমরা বুঝতে চাও, শূন্য তোমার কাছে আসেই একটা। 1p1, 1p1 মানে একই হয়। তাহলে শূন্য যেহেতু বসে গেছে, তোমাদেরকে আর কোনো ঝামেলা আছে বলো? আর ঝামেলা আছে? নাই। তোমার হাতে অপশন আছে কয়টা? 5টা। ঘর আছে কয়টা? 2টা। তাহলে 5p কি লিখে দিবা? 2। এবার সেম কথা লিখবা শূন্য শেষে না বসিয়ে। এবার হচ্ছে কি জন্য? শূন্য শেষে না বসিয়ে। এবার আবার কটা ঘর দিবা? 3টা ঘর দাও।
শূন্য যদি তুমি শেষে না বসাও তাহলে জোড় সংখ্যা হওয়ার অপশন আছে দুইজনের, 2 আর 4। 2 বসাও জোড় সংখ্যা হতে পারে, 4 বসাও হতে পারে। এটা হবে 2p1। তাহলে অলরেডি আমার কি হয়ে গেছে, অলরেডি আমার একটা বসে ফেলছে। প্রথম ঘরে যদি শূন্য আমি বসাইনি লাস্টে, তাহলে কি শূন্য আমার হাতে আছে। প্রথম ঘরে তো শূন্য বসলে আর 3 অঙ্ক হওয়া সম্ভব না, তাহলে শূন্য তুমি এখন আপাতত বাদ দাও। আবার একটা বসাইছো, ওইটাকেও বাদ দাও, তাহলে থাকলো কয়টা, 6টার থেকে 2টা বাদ দিলে কটা থাকে, 4টা। তাহলে আমার এই জায়গায় অপশন থাকলে কয়টা, 4p1। এবার আবার শূন্য তোমার কাছে অ্যাভেলেবল হয়ে গেছে ইউজ করার জন্য, তাহলে 3 দেখো অলরেডি কিন্তু আবার 4টা থাকলো হাতে। তাহলে কি লিখবো এবার, 4p1। তাহলে এই দুটো জিনিস যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে। 0 থেকে 5 অঙ্কগুলিকে প্রতি সংখ্যায় কয়বার ব্যবহার করতে বলছে, একবার। 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এখন দেখো ঝামেলা কিন্তু এবারও আছে, কারণ 5 দ্বারা বিভাজ্য কিন্তু শুধু লাস্টে 5 থাকলে করা যায় ব্যাপারটা এরকম না, লাস্টে শূন্য থাকলেও সেটা কি করা যায়, বিভাজ্য করা যায়। বুঝতে পারছো কি, 5 দ্বারা 5 দ্বারাও বিভাজ্য করা যায়, আবার শূন্য দ্বারাও কি করা যায়, বিভাজ্য করা যায়, তাই না? তার মানে শূন্য যেহেতু ঝামেলাপূর্ণ জিনিস, আমরা সবাই জানি ঝামেলাপূর্ণ জিনিস না, শূন্য কি ঝামেলাপূর্ণ জিনিস না, আমরা জানি। মানে শূন্য থাকলে তো ঝামেলা, কারণ শূন্য শেষে বসতেও পারে আবার নাও বসতে পারে। কারণ শূন্য শেষে বসলেও 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, আবার শূন্য শেষে না বসে শুধু 5 বসলেও কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। এই জন্য শূন্য থাকলে আমরা 2 ধাপে করবো। একবার বলবো শূন্য শেষে বসিয়ে, আর বলবো লাস্টে কি বসিয়ে, 5 বসিয়ে। 5 শূন্য অথবা 5-এ তো বসবে। তাহলে কেস 1 বা তুমি ধাপ 1-এ করতে পারো, 3টা ঘর নাও। 3টা ঘর নিয়ে বলতেছে আমাদের, প্রথম ঘরে ধরলাম যে লাস্টে আমি শূন্যই বসাবো। লাস্টে তুমি শূন্যই বসাই, তাহলে আমার অপশন কটা থাকলো, একটাই। আর 1p1 মানে সারা জীবন কত হবে, 1। 6টার মধ্যে তুমি একটা কিন্তু বসায় ফেলছো, থাকলো কয়টা, শূন্য। যেহেতু ঝামেলাপূর্ণ কাজ তুমি করেই ফেলছো, শূন্যর কাজ শেষ, মানে শূন্য শেষে বসিয়ে, তাহলে কি শূন্য আর ঝামেলা করবে। তাহলে আমার এই 2টা ঘরে ওই বাদ বাকি 5টা যে কোনো 2টা বসতে পারে। আর যদি আমি লাস্টে কত বসাই, 5, আমি 5 বসায় কি করবো এবার, বিন্যাস করবো। তাহলে লাস্টে আমার অপশন আবারও কত হয়ে গেল, একটাই, কারণ 5-ই তো বসাবো। কিন্তু এবার আর ফার্স্টে ঝামেলা আছে, কারণ ফার্স্টে তো শূন্য বসতে পারে না। তাহলে এই জায়গায় হবে হলো কি 4p1, আর এখানে হবে আবার 4p1, কারণ শূন্য আবার অ্যাভেলেবল হয়ে গেছে, দ্যাটস ওয়াই 4p1। দুটো ভিন্ন ভিন্ন ঘটনা বের করে কি করে দিবা, যোগ। এই ম্যাথটা খেয়াল করো, এই অঙ্কগুলোকে প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে 4000-এর চাইতে বড় কিন্তু 5000 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এটা কিন্তু একই অঙ্ক, এটা পারা যাবে, তোমাদের পারা দরকারও। 4000 থেকে 5000-এর মধ্যে যতগুলা সংখ্যা আছে সবাই কি কয় ঘর বিশিষ্ট হবে, 4 ঘর বিশিষ্ট হবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এবং 4000 থেকে বড় হওয়াতে প্রথম ঘরে যে 4 বসবে, এটা কোনো ডাউট আছে তোমাদের? তাহলে অপশন কটা থাকলো, একটাই, তাহলে 1p1 মানে 1। প্রথম ঘরে সবসময় কত বসবে, 4। আচ্ছা, এরপরে যে 3টা ঘর আছে, এখন তুমি যা বসাবা, কি বসাবা, যা বসাবা, এগুলো হচ্ছে টেকনিক্যালি কার চেয়ে বড় হওয়া উচিত, 4000 থেকে বড় হওয়া উচিত। কিন্তু আমার একটা ডাউট আছে, ডাউটটা হলো আমার কয় অঙ্ক বিশিষ্ট তৈরি করতে বলছে। না সমস্যা নেই, ডাউট নাই। আমাদের টেকনিক্যালি তো বলছে যে 4000 থেকে 5000-এর চেয়ে ছোট কতগুলো অঙ্ক গঠন করা যায়, 4 ডিজিটের মধ্যে। আচ্ছা, ঘর আছে আমার 3টা, তাহলে আমার অপশন আছে কয়টা, 5টা। তাহলে আমি কি লিখবো এখানে, 5p3। উত্তর হবে কয় পাবে জানো, 60 পাবে। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, এত অঙ্কগুলোকে প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে 4000 চাইতে বড় কিন্তু 6000 থেকে কি করতে বলছে আবার, ছোট। 4000 থেকে বড় আর কার থেকে ছোট, 6000 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, আমি বলছিলাম যে 4000 থেকে 6000 বলে 2 ধাপে করা লাগবে, কারণ 4000 থেকে 5000-ও সম্ভব, 5000 থেকে আবার 6000-ও সম্ভব। তাহলে আমি টেকনিক্যালি ট্রাই করো, 1 2 3। তাহলে আমি যদি চিন্তা করি যে প্রশ্ন প্রশ্ন কি বলতেছে, হ্যাঁ ওটা তো একবারই করা সম্ভব, এটা একবারই করা সম্ভব। কেন সম্ভব, কারণ এটা প্রথম করে 4 বসলেও সলিড হবে, 5 বসলেও কি হবে, সলিড হবে। তাহলে আমি একটা কাজ করি, 2p1 দিয়ে দিই, কারণ আমার 4000 থেকে বড় হতে গেলে 4ও সম্ভব, 5ও সম্ভব। একটা বসাই, কটা বাকি থাকলো, 3 ঘরে 3টা বসানো লাগবে, কিন্তু আমরা অপশন আছে কয়টা, 5টা। তাহলে কি হবে, 5p3।
গুণ করে দিয়ে হয়ে যাবে। এবার আসো এই এতগুলো অঙ্কের মধ্যে দেখো একটা অঙ্ক বোর্ডে আসার মতো, সেটা হলো পুনরাবৃত্তি না করে। এই কথাটা বোঝা লাগবে, কি বলতেছে আমাদের? পুনরাবৃত্তি না করে, ওই একই কথা। একবার ব্যবহার করে যে কথা, পুনরাবৃত্তি না করে কিন্তু একই কথা। মানে যে অঙ্ক তুমি একবার ব্যবহার করে ফেলবা, সেটাকে আর পুনরায় কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। পুনরাবৃত্তি না করে এত অঙ্কগুলি দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে, তাদের মধ্যে কতগুলা স্থান সংখ্যার এককের স্থান কি থাকবে? ঝামেলাটা বুঝো। কতগুলা সংখ্যার এককের স্থান কি থাকবে? শূন্য থাকবে বলছে। তো দাবি করছে যে শূন্য থাকা লাগবে, শেষে শূন্য কি করা লাগবে? থাকা লাগবে। তাহলে কি করবা? আমরা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাবো? 1 2 3 4 5 6। বুঝছো সবাই? এখন এই লাস্টে যদি তোমাকে শূন্য বসাতে, একক স্থান মানে কি? লাস্টের ঘর, ওই ঘরটা একক স্থান। এককের স্থানে শূন্য যদি বসাতেই হয়, তাহলে আমি 1 লিখবো এখানে, যে 1p1। এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। আর ঘর থাকলো কয়টা? 5টা। 5 ঘরে তোমার অপশনও আছে কটা? গুলো দেখো, 5টাই আছে। দেখো 1 2 3 4 5 6টা ছিল, শূন্য বসাই ফেলছো, তাহলে উত্তর হবে কত? 5p5। আচ্ছা, এবার ও আর কিছু কি বলছে এখানে? হ্যাঁ, আরো কিছু বলছে। এটা আরেকটা কোশ্চেন ছিল এখানে, 6 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? এটা তো পান্তাভাত। তুমি 6টা অঙ্ক বানাও, 1 2 3 4, 1 2 3 4 5 6। ওকে, অর্থপূর্ণ করতে বললে আমাকে তো এবার কোনো 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 রুলস দিছে, কোনো শর্ত দিছে? দেয় নাই। কিন্তু অর্থপূর্ণ হতে গেলে প্রথমে তো কি বসতে পারে না? শূন্য বসতে পারে না। তাহলে এখানে হবে কি? 5p1। তারপরে ঝামেলা শেষ। এখন হবে 5p5। গুণ করলে আমার অর্থপূর্ণ সংখ্যা গঠন হয়ে যাবে। এইসব অঙ্ক তোমরা পারবা, আমি এগুলো না করে দিই। বলছো যে এখানে কয়টা অঙ্ক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5 অঙ্ক ব্যবহার করে কতগুলো অর্থপূর্ণ কি করা সম্ভব? বিজোড় তৈরি করা পারবা না তোমরা? মানে জাস্ট খালি তুমি 5টা ঘর আঁকাবা। তুমি 5টা ঘর আঁকালে দেখবা তোমার মাথা খুলে গেছে। 1 2 3 4 5। বিজোড় হতে গেলে তোমাকে বসাতে হবে 1 আর 5। তাহলে 100% তুমি লিখবা 2p1। আর অর্থপূর্ণ হতে গেলে তো সামনে শূন্য বসা যাবেই না। তাহলে অপশন থাকলো, একটা বসাইছো, 5টার মধ্যে 2 4, 5টার মধ্যে একটা বাদ, আবার শূন্য বাদ, তাহলে থাকলো কয়টা? 3টা। তাহলে বসবে কি 3p1। শূন্য আবার চলে আসলো, তাহলে আবার 3টা হয়ে গেল। তাহলে এখানে হবে কি 3p। সবগুলো গুণ করলে শেষ। এটাও তোমরা ট্রাই করো, একই ম্যাথ, আমি এটা না করাই। এটাও তোমরা ট্রাই করবে, একই ম্যাথ। অর্থপূর্ণ জোড় সংখ্যা, শূন্য কি আছে? এই শূন্য আছে অপশনে, তাহলে একবার কি বলবা? শেষে শূন্য বসিয়ে আর শেষে শূন্য না বসিয়ে। এটা আসো, আমার মনে হয় তোমাদের এটা না শিখলে পাপ হয়ে যাবে। এই লেভেলের ইম্পর্টেন্ট, এটা এই লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা একটু মুখস্থ করো তো, n সংখ্যক বিভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিসকে পুনরাবৃত্তি সহকারে নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যা কত? n পাওয়ার r। আমি একটা সামান্য উদাহরণ দেবো আগে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, এনে বলছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এর মানেটা কি? ধরো তোমাকে আমি বললাম তোমার কাছে 0 থেকে 9 10টা অঙ্ক আছে। আমাদের তো অঙ্ক কয়টা? 10টাই। আমি তোমাকে বললাম ভাই তুমি তিন সংখ্যার, মানে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, 3 সংখ্যার মোবাইল নাম্বার বানাই দাও আমাকে। 0 থেকে 10 পর্যন্ত তোমার 10টা অপশন আছে, 10টা অঙ্ক আছে। আমি বললাম তুমি আমাকে 3 অঙ্ক বিশিষ্ট যতগুলো মোবাইল নাম্বার হওয়া সম্ভব সবগুলো আমাকে বের করে দাও। বা 3 সংখ্যা যতগুলো পাসওয়ার্ড হওয়া সম্ভব, একটা লগ দিছি আমি 3 সংখ্যা, 3 সংখ্যা যতগুলো পাসওয়ার্ড হওয়া সম্ভব আমাকে সবগুলো কি করে দাও? তৈরি করে দাও। তুমি 3টা ঘর দাও আগে। দিছো? 3 অঙ্ক বিশিষ্ট যে। আর নিজেরা নিজের মগজকে জিজ্ঞেস করো তো একবার, নিজেরা নিজেকে একটু জিজ্ঞেস করো যে প্রথম ঘরে আমি কতগুলা অপশন আছে। কারণ এখানে তো আর অর্থপূর্ণ না যে শূন্য বসলে ঝামেলা আছে। আমার পাসওয়ার্ড বা মোবাইল নাম্বারের সামনে কি শূন্য বসতে পারে না? তাহলে আমার অপশন আছে হাতে কয়টা এখন? 10টা। তোমাকে কি বলছে? পুনরাবৃত্তিমূলক মানে কি? তুমি একই অঙ্ক বারবার ব্যবহার করতে পারো। তাহলে কি অপশন তোমার কমে যাবে জীবনে? আগে যদি 10টা থাকে, এখনো কটা থাকবে অপশন? তাহলে পরের ঘরেও তুমি 10টার যে কোনো একটা বসাবা, তারপরের ঘরেও তুমি 10টার কি বসাবা?
যে কোনো একটা বসাবো। তাহলে পড়ো এখন প্রশ্ন, মানে আমার উদ্দীপকে মানে কি বলছি আমি, এন সংখ্যক কি থেকে বিভিন্ন জিনিস, আমার এন সংখ্যক কারা ছিল, যে এগুলো ছিল এন সংখ্যক বিভিন্ন জিনিস, কতগুলো নিতে বলছিল, আর সংখ্যক, আর এ মানে কত ছিল 3 জিনিস নিয়ে পুনরাবৃত্তি প্রাপ্ত বিন্যাস সংখ্যা কত, এন পাওয়ার আর। তারপর টেকনিক্যালি উত্তর হওয়া দরকার ছিল 10^3। তোমরা দেখো একটু 10 কয়টা আছে এখানে, 3টা, 3টা 10 গুণ করলে তো রিয়েল লাইফে কত হয়, 10^3 হয়। সবাইকে আন্ডারস্ট্যান্ড করছো? তাহলে এন সংখ্যক জিনিস থেকে যে কয়টা নিয়ে তোমাকে কাজ করতে বলবে, ওই এন হবে কোথায়, এন হবে নিচে, আর যে কয়টা নিতে বলবে সেটা হবে কোথায়, উপরে। এই জিনিসটা ভাই একটু মাথার মধ্যে সেট আপ করে ফেলো, যদি করতে পারো এখন এগুলো তোমাদের কাছে সব সহজ লাগবে। এটা একটু দেখো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে চক্রাকারে সাজানো গেলে, যদি চক্রাকারে তুমি সাজাও সেক্ষেত্রে তুমি কি করবা, এন থেকে কি করবা, এক ফ্যাক্টরি এক বাদ দিয়ে খালি কি করে দিবা, ফ্যাক্টরিয়াল দিয়ে দিবা। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটা গোল টেবিলে 5 জন তুমি বসাইছো, কজন বসাইছো, 5 জন বসাইছো। গোল জিনিসের কোনো মাথা বা শেষ অংশ আছে নাই, কিন্তু যেটা মাথা সেটাই কি হয়ে যায়, শেষ। এই জন্য এক বাদ দিবা, কি বাদ দিবা, এক বাদ দিবা। যখন তোমাকে গোল টেবিলে 5 জন মানুষের বসানোর কথা বলে জিজ্ঞেস করবে যে এই 5 জনের কতভাবে বিন্যাস করা যায়, 5 ফ্যাক্টরিয়ালি উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু এটা কি টেবিল, গোল টেবিল বা বৃত্তাকার অংশ টেবিল। এরকম হলে এক খালি কি করবা, বাদ দিবা, মানে 5 থেকে এক বাদ দিলে কত হয়, 4, উত্তর হবে কত ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল। এবার এখানে একটা লেজ আছে, লেজটা দেখাও। যদি এই বৃত্তাকার কাহিনীরই কাজ করো, তাড়াতাড়ি যাও, যদি তুমি এই বৃত্তাকার কাহিনীর কাজ করো, এখন যদি ওই যে এন সংখ্যক জিনিস যদি সাজাও, তুমি এন ফ্যাক্টরিয়াল বলো, গোলাকার হলে কি বলবা, n-1 ফ্যাক্টরিয়াল। এখন একটা স্পেশাল কেস মনে রাখবা, স্পেশাল কেস, যদি দেখো লেখছি মালা বা ব্যান্ড হয়, প্লিজ মনোযোগ দেবো, যদি এই গোলাকার জিনিসটা কি হয়, মালা বা ব্যান্ড হয়, ব্যান্ড তো বুঝো, মাথায় তোমরা দাও না ব্যান্ড, মালা বা যদি ব্যান্ড হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে তুমি আবার 2 দিয়ে ভাগ করবা। এন্ড কোশ্চেন হচ্ছে কাদেরকে তুমি 2 দিয়ে ভাগ করবা। আমার মতামতটা শোনো, টেবিলে ধরো মানুষ বসে আছে, রিয়েল লাইফ কল্পনা করো, টেবিলটাকে কি আমি আসলে নিচে যা দেখতে পারবো যে টেবিলে মানুষ কিভাবে বসে আছে, এটা তো কল্পনা করা যায় না। নর্মাল সেন্সে আমরা উপর থেকেই দেখি টেবিলে মানুষ বসে আছে। একটা মালা বা একটা ব্যান্ড আমরা চাইলে কিন্তু ঘুরায় পেঁচায় দেখতে পারি, এইভাবেও দেখতে পারি, উল্টা এবার এইভাবেও দেখতে পারি। দুইটাকে ঘুরাই পেঁচায় দেখতে পারি না বলো, এই পারি কি পাই না, যদি পারি এরকম গোলাকার কাঠামো পাইলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। কথা কি সবাই বুঝতে পারছো, মাথায় ঢুকছে সবার? তার মানে স্পেশালি যদি আমার কথাটা না মনে থাকে, খালি মনে রেখো মালা বা ব্যান্ডের ক্ষেত্রে কি করবা, n-1 তো করবাই করবা, ফ্যাক্টরিয়াল তো করবাই করবা, বাট কি দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা। এসব ম্যাথ তোমাদের কাছে এমন ব্যাপার, টেবিল পাইছো না টেবিল, তাহলে কত ফ্যাক্টরিয়াল হবে, এই দেখো ওই যে 2 দিয়ে ভাগ করবা। যে সকল চক্রাকার বিন্যাস পড়ারই দরকার নাই, এটা বড়। মুক্তা কি মালার মধ্যে পড়ে না, এই দেখো মুক্তা দিয়ে কি লাগাইছে, একটা ব্যান্ড, তাহলে কি হবে, 11 ফ্যাক্টরিয়াল ভাগ কি লিখবা, 8টি ভিন্ন ধরনের মুক্তা একটা ব্যান্ডে লাগিয়ে দেখো বুয়েটে আসছিল, তো কি হয়েছে, কি হবে, 7 ফ্যাক্টরিয়াল ভাগ কি 2। এটা মুখস্থ করবো, টানা মুখস্থ, আমি চাই তোমার এটা মুখস্থ করো, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা বলা হবে না, এটা টানা মুখস্থ করবো, এটাই শেষ কথা। আর কথাই তোমরা বুঝছো, এটা যদি টানা মুখস্থ করতে পারো হুবহু প্রশ্ন কমন পাবা, আর ভাবা লাগবে না, আসবে অ্যান্সার লিখে দিবা, আসবে অ্যান্সার লিখে দিবা। আমার কথা সবাই বুঝছো, পারবা না, হ্যাঁ দেখে নিবা একটু মুখস্থ, মানে তুমি যদি ভেবে ভেবে করো না তোমার সময় লাগবে। আর যদি জিনিসগুলো একটু মুখস্থ করে রাখো দেখবে এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসে না, বুঝছো কথাটা? হ্যাঁ তুমি যেভাবে পারো, শোনো তুমি যেভাবে পারো মনে রেখো, ঠিক আছে? তবে না, এরকম হতে পারে, দেখো এটা দেখো, প্রার্থী দেখো কম আর পুরস্কার দেখো বেশি থাকতে পারে, বা এরকম ঘটনা ঘটতে পারে। আবার এরকম ঘটনা দেখো, এটা দেখো প্রার্থী দেখো কম, ভোটার কি থাকে, তুমি যে তত্ত্বের কথা বললো না যে বেশিগুলো নিচে দেবো আর কমগুলো উপরে দেবো, এই দেখো ভোটার কিন্তু বেশি হয় আর প্রার্থী কি হয়, কম হয়। হ্যাঁ তুমি চিন্তা করতে পারো ভাই, চিন্তা করে তুমি তোমার মতো মুখস্থ রেখো, একটু মনে রেখো, এটা না বুঝাবো। এই ধরনের প্রশ্ন আছে দেখো অনেকবার, একটি পদের জন্য 3 জন প্রার্থী আছে আর 5 জন লোকের ভোটে একজন কি হবে, নির্বাচিত হবে। প্রার্থী হবে নিচে, একটু আগে দেখে আসলাম, প্রার্থী হবে কোথায়, তাহলে উত্তর হবে আনডাউটেডলি কি 3/5। মানে যদি মনে রাখতে পারো এগুলো তাহলে একবার ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে।
এই দেখো, এটা আমার দেখা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে একটা, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আমার মনে হচ্ছে আমরা একটু বেশি কথা বলতেছি, একটু কম কথা বলি সবাই। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা আসতে পারে, সরাসরি চলে আসতে পারে সিমিলার ম্যাথ। আগে এই ম্যাথটা তুমি নর্মাল ভাবে চিন্তা করবে। হ্যাঁ, ধরো তুমি কোনো বিন্যাসের ম্যাথ করতেছো না, তুমি অ্যাজ এ নর্মাল ম্যাথ তুমি এটাকে জাস্ট একটু চিন্তা করবে, তাহলে দেখবে অঙ্ক হয়ে গেছে। একজন লোকের কাছে একটি সাদা, দুইটা লাল, তিনটা সবুজ পতাকা আছে। একটির উপর আরেকটি সাজানো, এটির উপর আরেকটি সাজায় রাখছে। চারটি পতাকা নিয়ে সে কতভাবে বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে। আচ্ছা, আগে চারটা পতাকা তুমি নিবা, তারপর না তুমি কি করবা, বিভিন্ন সংকেত বানাবা। ধরো তুমি একটা লাল নিলা, দুইটা সবুজ নিলা, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা হলুদ নিলা, তা তুমি লালের পরে হলুদ, তারপরে দুইটা সাদা দিতে পারো, আবার সাদা আগে লাল পরে দিতে পারো। এরকম ভাবে কি করতে পারবা, ভিন্ন ভিন্ন সংকেত তুমি তৈরি করতে পারবা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আগে একটু চিন্তা করো, তোমার কাছে কয়টা সাদা আছে, লাল আছে কয়টা, আর সবুজ আছে কয়টা, তিনটা। এইগুলা দিয়ে তো তোমাকে আগে এখান থেকে অলরেডি তোমার কি করা লাগবে, আগে তোমার চারটা পতাকা নেওয়া লাগবে, তারপর না তোমার কি করা লাগবে, বিন্যাস করা লাগবে। এখন নেওয়ার তো অনেক প্রক্রিয়া আছে নাকি, একটু ভাবো তো সবাই। ধরো তুষ্টি এসে একটা সাদা নিল, একটা লাল নিল, আর দুইটা সবুজ নিল, চারটা হয় না? আমি যে তিনটা সবুজ নিলাম আর একটা লাল, একটা লাল নিলাম, তাহলেও তো হয়। আবার আমি তিনটা সবুজ নিলাম, এটা সাদা নিলাম, তাও তো হয়। এই যে চারটা করে নেওয়ার যে একটা প্রক্রিয়া, এটা তো ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে কি হতে পারে, এই চারটা নেওয়ার পরে যা আবার কি করা যাবে, বিন্যাস করা যাবে। তাহলে এই বাছাইটা তোমাকে বারবার ঠান্ডা মাথায় করা লাগবে যে কতভাবে আমি চারটা করে নিতে পারি, বুঝছো? তাহলে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি এভাবেও লিখতে পারো। আবার তুমি চাইলে তাহলে এক দুই তিন মানে মানে উপায় উপায় এক উপায় দুই এভাবেও লিখতে পারো, ঠিক আছে? তো ধরো আমি লিখলাম, এটা ছক আঁকা করাটাই ভালো, তুমি যদি ছক করো আরো বেশি সুন্দর লাগবে। ধরো আমার সাদা আছে কয়টা বলো, একটি সাদা, দুইটি কি আছে, আর তিনটি কি আছে। এই দেখো, আমি তিনটা ছক নিলাম আর এখানে লিখলাম সংকেত, কি নিলাম, যতগুলো সংকেত আমি তৈরি করতে পারবো। ঠান্ডা মাথায় বলবো, আহা, দেখো। তবে দেখো, আমি ধরো বাছাই প্রক্রিয়া শুরু করলাম, ধরো আমি শুরু করি। তাহলে ধরো আমি একটা সাদা নিলাম, নিতে পারি না সাদা, লাল কি নিবা, একটা লাল নিবা, আচ্ছা দুইটা নাও, না সবই নাও, সব নাও, একটা নিলাম দুইটা নিলাম, এন কটা নেওয়া যায়, চারটা কিন্তু হয়ে গেছে। এবার সেম ভাবে সাদা নাও একটা, এই লালের জায়গায় একটা লাল নাও, তাহলে কয়টা হলো, সবুজ দুইটা, দুইভাবে কিন্তু হয়ে গেল। তো চারটা করে পতাকা নিতে পারবে। তারপর বলো এবার কি করবা, আবার একটা নিবা, তাহলে এনে কি নেওয়া যাবে, আর শূন্য, তাহলে কয়টা নেওয়া লাগবে, তিনটা। তারপরে এখানে কি করা লাগবে, শূন্য। এখানে শূন্য নিলে ধরো তুমি চাইলে এখানে একটা নেওয়াই লাগবে, তাহলে তোমার তিনটা নিলে কয়টা হচ্ছে, চারটা। আর একটা ওয়ে মনে হয় আছে, এখানে যদি শূন্য নাও, এখানে দেখো দুই নিলে এখানে কয়টা লাগে, দুইটা। দেখো আর কোনোভাবে মনে হয় সম্ভব না, তাহলে কয়টা হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচ ভাবের বেশি এখানে সম্ভব না। আচ্ছা নিলাম, নেওয়ার পরে এবার তো শোনো, আর তোমরা মাথা কাটাও, চারটা জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, 4 ফ্যাক্টোরিয়াল। কথা বলো কথা বলো, চারটা জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, তাহলে আনডাউটেডলি আমার উত্তর কত হবে। কিন্তু সমস্যা, একই জিনিস তাহলে কি করা লাগে, ভাগ করা লাগে না। একই রকম পতাকা কয়টা আছে দেখো, এই দেখো দুইটা, তাহলে কি করবা। এবার দেখো এখানে, এখানেও সেম কাহিনী, 4 ফ্যাক্টোরিয়াল, বাট সেম আছে কয়টা, এখানেও সেম 4 ফ্যাক্টোরিয়াল, সেম আছে কয়টা, এখানেও 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড। চলে যাচ্ছে আমাদের পরের অংশে, একটু মনোযোগ দেবা। দেখো সমাবেশ মানে কি একটু বুঝো, সমাবেশ মানে কিন্তু আসলে বেছে নেওয়া। আমরা এখন যেটা শিখবো আর কি, আমাদের পারমুটেশন শেষ আর কম্বিনেশন শিখবো। যা শিখছো এখান থেকে প্রশ্নের সম্ভাবনা যদি 50% থাকে, এখন যা শিখবা সেখান থেকে সম্ভাবনা 100%। তুমি যদি বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করো, গ নাম্বারে সবসময় সমাবেশ থেকে প্রশ্ন আসে। তুমি গ নাম্বার প্রশ্ন দেখবা, দেখবা সব প্রশ্ন কোন জায়গা থেকে আসছে, গ নাম্বার, গ নাম্বার থেকে আসে। আচ্ছা বিন্যাস যেটা তোমরা করলা, বিন্যাস মানে কি বোঝায়, বেছে নাও তারপর আবার কি করো, সাজাও। আর সমাবেশ মানে শুধু কি করো, বেছে নাও, সাজানোর দরকার নাই, শুধু কি করবা,
বেছে নিবা। সূত্র তোমাদের মনে রাখা দরকার এনসিআর, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করার প্রক্রিয়া বা বেছে নেওয়ার প্রক্রিয়া কিভাবে হবে। এনসিআর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, ওই যে আর ওই ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই কথাগুলো মনে রাখবা। আচ্ছা, এই লাইনটা খুব ভালোভাবে মনে রাখবা। যেহেতু আমরা একটু আগে দেখলাম বিন্যাস মানে হলো বেছে নেওয়া এবং কি সাজানো, বেছে নেওয়া এবং কি সাজানো। তাহলে এনপিআর যদি মানে বিন্যাস হয় তাহলে প্রথমে বেছে নেওয়া লাগবে, এই যে এনসিআর, তারপর কি করা লাগবে, সাজানো লাগবে। এই জন্য এই সূত্রটা লেখা যায় এনপিআর সমান লেখা যায় এনসিআর বাছাই করলাম গুণন কি করলাম, আবার যা বাছাই করলাম তার আবার কি করে দিলাম, সাজায় ফেললাম, তাহলে কি আর ফ্যাক্টোরিয়াল। এই কটা খুব গরুর মতো মুখস্থ করবা। প্রথম কথা হলো এটা আমরা জানি, দরকার নাই। এটাও আমরা জানি, দরকার নাই। প্যাসকেলের সূত্রটা খুব মনোযোগ দিয়ে দেখো, মানে এনসিআর প্লাস এনসি যদি আর মাইনাস ওয়ান থাকে, কি থাকে, আর মাইনাস ওয়ান থাকে, তাহলে মনে রাখবা এন প্লাস ওয়ান সি কি লেখা যায়, আর লেখা যায়। আচ্ছা, এটা চাও তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো কথা বলি তোমাদের, ধরো এনসি আর সমান লেখা যায় এনসি এন মাইনাস আর, কি লেখা যায়, এনসি এন মাইনাস আর। এটা হলো সম্পূরক সমাবেশের ক্ষেত্রে, এটা মনে রাখবা এনসি আর সমান লেখা যায় এনসি এন মাইনাস আর। এখন ধরো দুইটা কম্বিনেশনের অবস্থা সমান বলছে, তোমাকে কি বলছে, সমান বলছে। যদি সমান বলে, যদি কি বলে, সমান বলে, তাহলে একটা কথা মনে রাখবা যে ধরো এরকম বললো এনসি এক্স আর এনসি ওয়াই পরস্পর সমান, তাহলে হয় এক্স আর ওয়াই দেখতে সমান হবে, বুঝছো, না হয় একটা কথা মনে রাখবা, না হয় এক্স আর ওয়াই এর যোগফল হবে এন এর সমান। যদি এক্স আর ওয়াই এর যোগফল এন এর সমান না হয় তাহলে তুমি লিখবা এক্স সমান ওয়াই। আর যদি তুমি দেখো, মানে প্রথম শর্ত এটা মনে রাখবা যে যে যদি ভাইয়া দুইটা কম্বিনেশনের দুইটা অংশ যদি পরস্পর সমান বলা হয়, তাহলে তুমি রিয়েল লাইফে দেখবা যে এই এক্স আর ওয়াই যোগ করলে কার সমান হয় কিনা, যে কোনো একটা এন এর সমান হয় কিনা। যদি না হয় তাহলে সেকেন্ড অপশনে কার কাছে চলে যাবা, তাহলে কি হবে, এক্স সমান ওয়াই। আবার বলি, যদি দুইটা কম্বিনেশনের সংখ্যা পরস্পর সমান বলে দেয়, তাহলে তুমি প্রথমে দেখবা দুইটা আর এর যোগফল এন এর সমান হয় কিনা। যদি এন এর সমান তুমি না হতে পারো, যদি দেখো যে হয় না, তুমি ডিরেক্ট কি বলবা, এক্স আর ওয়াই পরস্পর কি সমান। এই কথাটা মনোযোগ দিয়ে শুনলে আশা করি। এবার ম্যাথের দিকে দেখো, সব ম্যাথ আমাদের সহজ লাগবে। এই ম্যাথটা দেখো, যদিও রুয়েটে আসছে, এত প্যারা খাওয়ার দরকার নাই, সহজ আছে। তুমি একবার দেখো, তোমাকে বলতেছে এনপিআর সমান 240, এনসিআর সমান 120 হলে এন ও আর এর মান নির্ণয় করো। আচ্ছা, তোমাদের মনে নাই এনপিআর সমান লেখা যায় এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এটার মানও দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। তুমি কি আর এর মান বের করতে পারবা না? এই বলো, পারবা কি পারবা না? আর এর মান পেয়ে গেলে ধরো তুমি এনপি আর এর জায়গাতেই যদি তুমি দেখো 240 লিখছো, এনপি আর ভাঙলে কি লেখা যায়, এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায়, 240। এটার মধ্যে আর ফ্যাক্টোরিয়ালের মান বসা দিলে তো আমরা, বা আর এর মান বসা দিলে তো আমরা টেকনিক্যালি এন এর মান কোনো না কোনোভাবে বের করতে পারবো। কি পারা যাবে না? তোমাদের ডাউট হচ্ছে? হিসাব করে দেওয়া লাগবে। আচ্ছা, এন পেয়ারের মান দেওয়া আছে 240, ভাগ করবে এখানে এনসিআর দ্বারা, তাহলে কত হয়, 120। কাটলে কত হচ্ছে, 2। 2 সমান আসলো আর ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 2 ফ্যাক্টোরিয়াল যে জিনিস, 2ও কিন্তু একই জিনিস। তাহলে আমি দেখতে পাচ্ছি আর এর মান কি আসলো, 2। এখানে তুমি এন ফ্যাক্টোরিয়াল রাখলা, নিচে লিখলা এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান কত লিখলা, 240। বড় থেকে ছোট বানানো যায়, বড় থেকে ছোট বানানো যায়। আরো করা লাগবে, পারবা আশা করি। এটা তো একদম সহজ, বাসাই করো। সেম সেম কেন বললাম, NP3 দেওয়া আছে না, 2 গুণন কি দেওয়া আছে, NC4। ভাঙো, সবাক ভাঙি দাও, একটা করে রাখবা না। n ফ্যাক্টোরিয়াল তোর কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল, আর কি হবে n মাইনাস 4। আর ও পাশে ভাঙলে কি হতো, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস, তোমরা দেখেই পারার কথা। এই যে n ফ্যাক্টোরিয়াল কি হবে, কাটা, এটা কি হবে, কাটা। এনে কি আছে, n মাইনাস 4। n মাইনাস 3 কে তুমি চাইলে n মাইনাস 3 রাখ, n মাইনাস 4 কাটিয়ে দিলাম। এখানে থাকলো 3 4 12,
2। ঠিক আছে, সমাধান করলে এন এর মান পাবো না? এই বুঝছো সবাই? ইজি ইজি, এগুলো সব ইজি। এটা তো মাত্রই করে আসলে, এটা পান্তাবাদ। অনেকে বুঝো নাই। কি শিখাইছিলাম বলো, কি শিখাইছিলাম একটু বলো। তোমাকে বলেছিলাম যে যদি দুইটা জিনিস সমান হয় তুমি লিখতে পারো n সমান x প্লাস ওয়াই, মনে আছে? তাহলে 7 কত হয়? 10। তাহলে এবার এই n এর জায়গায় কত বসা দাও? 10c8। সমাধান করলে কি পাবো না মান? ক্যালকুলেটর চাপ দিলেই তো মান চলে আসবে। তাই না? আসো, এটা কথা বলছিলাম মনে আছে? এখানে কিন্তু দেখো এবার সংখ্যা দিছে, এটার মান বের করতে বলতো। তোমাদের কি বলছিলাম মনে করে দেখো, যে 5 আর হচ্ছে n-10, এটা হলো এক্স আর ওয়াই, যোগ করলে টেকনিক্যালি কি হওয়া উচিত, কিন্তু আসলে কি রিয়েল লাইফে হচ্ছে? কাটলে কি এন হয়? তার মানে যদি এই শর্ত না মানে, কি শর্ত বলছিলাম? এক্স আর ওয়াই পরস্পর সমান ধরবা। তাহলে 5 সমান কি বলা যায়? n-10। n সমান কত বলা যায়? 15। ম্যাথ ডান। 15c12। কুয়েটে একই ম্যাথ, এইসব কিচ্ছু না। NC12 সমান বলছে NC8। কি ভয় লাগতেছে? তাহলে কি হওয়ার কথা তোমরাই বলো। NC12 সমান বলছে NC8, তাহলে n সমান কি হওয়া উচিত বলো? 12 প্লাস 8 হওয়া উচিত না? তাহলে 20। তাহলে 22 কে বলবো 20। এই পারবো না? এবার আসো, মজা লাগবে। বিপিএল এ 4টি দল এক গ্রুপে খেলে, একটি দল অপর দলের সাথে একটি করে ম্যাচ খেললে গ্রুপ পর্যায়ে কতটি খেলা সম্ভব? মানে এটা বিন্যাস কিন্তু জিজ্ঞেস করছে তোমাকে। তোমাকে টেকনিক্যালি কি জিজ্ঞেস করছে? বিন্যাস। সমাবেশের ম্যাথ কিন্তু জিজ্ঞেস করছে কি? বিন্যাস। শোনো ভাই, কোথায় বিন্যাস হয় না একটু বুঝাই দিই। কোথায় বিন্যাস হয় না? খেলবো কে? ধরো খেলতেছে আর্জেন্টিনা আর ব্রাজিল। আচ্ছা, একই ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে খেলার যে কথা, ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে খেলা কি কথা? এটা কি নতুন কোনো বিন্যাস হয়? এমন অবস্থায় আসলে বিন্যাস জিনিসটা কাজে দেয় না। যেখানে অবস্থানের পরিবর্তন করা সত্ত্বেও নতুন কোনো ঘটনা সৃষ্টি হয় না, সেখানে আসলে বিন্যাস কোনো কাজে দেয় না। এখন চিন্তা করো, কয়টা দল আছে তোমার কাছে? ধরো 8টা দল আছে। বললাম যে এটা 8টা দল, 8, মনে হয় ইংরেজি হবে। 8টা দল আছে। এখন বলো, একটা ম্যাচ হতে গেলে মিনিমাম কয়টা দলের প্রয়োজন? 2টা ছাড়া কি একটা ম্যাচ হওয়ানো সম্ভব? তাহলে খালি জাস্ট কি লিখবা? 8c2 অ্যান্সার। এখানে কেন 2 ফ্যাক্টরিয়াল দিলাম না? ওই যে সাধারণত যায়ই না, কারণ আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে খেলা যে কথা, ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে কি খেলা, খেলা কি কথা, একই কথা। তাহলে কি আমি এখন আবার 2 ফ্যাক্টরিয়াল দিব? দিব না। তোমরা কি বুঝছো? এলো কাহিনী। এই ম্যাথটা মনে রাখবা যে ওই যে গ্রুপে খেলে আর কতটি খেলা সম্ভব, এই ধরনের ম্যাথ আসলে পরবর্তীতে আর বিন্যাস করার কোনো প্রয়োজন, মানে সাজানোর কোনো কি নাই, প্রয়োজন নাই। মানে একজন আরেকজনের বিপক্ষে খেলা কি কথা হয়ে থাকে, একই কথাই হয়ে থাকে। আসো, এত অঙ্কগুলো থেকে 3 দ্বারা বিভাজ্য নয় এরূপ অঙ্কগুলা মধ্য থেকে, আচ্ছা 3 দ্বারা বিভাজ্য নয় যারা, আগে বাদ দিতে হতো। 3 দ্বারা বিভাজ্য নয় কারা কারা? এরকম অঙ্কগুলো হতে 4টি। বিভাজ্য নয় কারা? নর্মালি 1, 2, 4, 5, 7, 8, এই অঙ্কগুলো বিভাজ্য নয়। এগুলোর মধ্যে হতে 4টি করে অঙ্ক কতভাবে কি করা যায় স্পষ্ট বলে দিছে বাছাই করতে। তোমাকে সাজাতে বলছে? স্পষ্ট তোমাকে বলেই দিছে কি করো, বাছাই। তোমাকে বিন্যাস করতে বলছে যে তুমি বাছাই করে তারপর আবার কি করবা, সাজাবা। তোমাকে বলছে তুমি বাছাই করো, আর কিছু হয়েছে? তাহলে কি করবা, কি লিখতে এই জায়গায়? কয়টা আছে? 2, 4, 6, তাহলে কি লিখবা? 6c। কয়টা বাছাই করতে? 4টা। দ্যাটস ইট। যদি সাজানো, এই বাছাই করার জায়গায় যদি বলতো বিন্যাস করো, তাহলে ভাইয়া ঝামেলা আছে। আমরা জানি যে এটা করার পরে আবার কি করা লাগতো আমাদের? 4 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করা লাগতো। কারণ বিন্যাস মানে কি? বাছাই করলা, এবার আবার ভিন্ন ভিন্ন কি করো, সাজাও, এই জন্য 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু বলছে বাছাই করো, তাই আমি আর কি করি নাই, 4 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করি নাই। এই যে এই কথাটাই বললাম, এই ব্যাপার না, এগুলো পান্তাবাদ, চলো করে ফেলি। এগুলা বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় আসে, আমি প্রিপারেশন নেওয়ার সময় দেখছিলাম এই ধরনের প্রশ্ন বেশি আসে। 12 জন পুরুষ, 8 জন মহিলা পরিচালক বৃন্দের সমন্বয়ে একটি পরিষদ থেকে 9 জন পুরুষ ও 3 জন মহিলার সমন্বয়ে একটা কমিটি কতভাবে গঠন করা যায়? কমিটি কথা উচ্চারণ যেদিন দিন দিন পাবা, যেখানে যেখানে পাবা, বুঝবা এটা কার ম্যাথ আইছে। কম্বিনেশনের ম্যাথ বা সমাবেশের ম্যাথ। মনে থাকবে কি বলছি, কথাটা মাথায় ঢুকছে? দল গঠন, কমিটি গঠন, পরিষদ গঠন, এই গঠনের যত ম্যাথ আছে, এইরকম ম্যাথ আসা মাত্র, মানে কমিটি আর কিসের বললাম, দল, কমিটি গঠন, দল গঠনের ম্যাথ পরীক্ষা আসলে কি দিয়ে ম্যাথ করবা? কম্বিনেশন দিয়ে ম্যাথ করবা বাবা। তাহলে কি করবো বলো? 12 জন পুরুষ থেকে কজন বাছাই করতে হয়েছে? 9 জন।
আর 8 জন মহিলা থেকে কতজন বাছাই করতে বলছে? 3 জন, অ্যান্সার। তারপরে আসো, ক্যামব্রিজের মধ্যে কয়টা, কেবল 5টা বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন, এই যে ঝামেলা করছে, শব্দ গঠন করলে তো ভাই ঝামেলা, এটা তো বিন্যাসের ম্যাথ হয়ে গেল, কারণ শব্দ কি অনেকভাবে কি করা যায়, গঠন করা যায়। তাহলে মনে রাখবা শব্দ গঠন করলে ঝামেলাটা কি, আমি এটা বাছাই করলাম, ধর আমি 4 জনের বাছাই করো, কি বসে থাকবে? ওরা আবার নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করলে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন জিনিস ক্রিয়েট হচ্ছে। আমি বলেছিলাম অবস্থান পরিবর্তনের ফলে যদি ভিন্ন ভিন্ন জিনিস ক্রিয়েট হয়, তাহলে বাছাই করে থেমে গেলে চলবে না, তোমার কি করা লাগবে? এখন আমি 10 জন মানুষের মধ্যে 5 জন মানুষ বাছাই করে পেয়েছি, একটা কমিটি বানাইছি। 5 জন মানুষের যদি আমি অবস্থানে পরিবর্তন করে দিই, কমিটি কি চেঞ্জ হয়ে যাবে? কমিটি তো 5 জনেরই থাকবে, একই কমিটি থাকবে, কমিটি কি ভিন্ন ভিন্ন হয়? এই জন্য ওখানে আর কি করা লাগে না, সাজানো লাগে না, কিন্তু এখানে সাজানো লাগবে। ক্যামব্রিজ শব্দটির বর্ণগুলো থেকে কেবল 5টা বর্ণ নিয়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা হলে তাদের কতগুলোতে সবকটি স্বরবর্ণ বর্তমান থাকবে। ঝামেলা করছে, মানে যেটুকু তুমি বাছাই করবা, যে 5টা বর্ণ তুমি বাছাই করবা, এর মধ্যে স্বরবর্ণ থাকাই লাগবে। তাহলে স্বরবর্ণ কে কে আছে দেখো, এ, আই, ই। তাহলে এই 3টা থেকে তোমাকে সর্বদা কয়টা নেওয়া লাগবে? সরি, আছে কয়টা? সরি 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 সরি, ভুল লিখলাম, একটু ভুল লিখছি আমি। আমার বলছে সবগুলো স্বরবর্ণ থাকা লাগবে না, তার মানে আমার এই 5টার মধ্যে আমি 3টা বাছাই করব, এটা ফিক্সড। কোন 3টা বাছাই করব? স্বরবর্ণ, এটা লিখতেই হবে। তাহলে আর কয়টা লাগে আমার? সবাই কি না বুঝলে বলো, আমি বুঝাই দেবো। আমাকে বলছে যে তোমার প্রত্যেকটা যতগুলা তুমি নিবা ততগুলাতে তোমার কি থাকা লাগবে? প্রত্যেকটা স্বরবর্ণ। ভুল হয়েছে তাহলে আমাদের। কেন ভুল হয়েছে? কারণ আমার তো টেকনিক্যালি 5টা না, আমার স্বরবর্ণ আছে কয়টা? 3টা। আমাকে বলছে যত শব্দ তুমি বানাও সব শব্দের মধ্যে কি থাকা লাগবে? তাহলে আমার তাহলে 3টা স্বরবর্ণ থাকাই লাগবে, কিন্তু আমি স্বরবর্ণ কার কাছ থেকে নেব? যে কয়টা স্বরবর্ণ আমার উপরে আছে সেখান থেকে নেবো। স্বরবর্ণ আছে কয়টা? তা 3টা থেকে আমার কয়টা নেওয়া লাগবে? 3টাই নেওয়া লাগবে, মানে এটা একটাও কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আর থাকলো কয়টা বল? 5টা হতে গেলে আর কয়টা লাগে? 2টা। আর 2টা নেওয়া আমি বাদ বাকি মানুষের কাছ থেকে। বুঝতে পারছো? তাহলে এখন ঝামেলাটা বুঝো। এখানে যদি সব মিলা কটা ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কয়টা আছে? 9টা। 9টা থেকে সর্বর্ণ তো বাদ দিচ্ছে, কটা থাকলো? 6টা। তাহলে কি হবে? 6। তারপরে আসছে এখানে, ও শেষ হয়নি তোমাদের শব্দ গঠনের ম্যাথ না, বাছাই করলে হলে হবে। এটা আবার কি করা লাগবে? বিন্যাস। কয়টা কয়টা অনেকে বুঝে নেবো, দেখো সব মিলে তুমি কয়টা বাছাই করলা? 3 আর 2 কত হয়? 5। এই জন্য আর ফ্যাক্টোরিয়াল, মানে যতগুলো বাছাই করছো তত ফ্যাক্টোরিয়াল, কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল। আরো ঝামেলা হতে পারতো যদি আমরা আবার ওখানে যে দেখতাম একই রকম বর্ণ আছে কিনা। এখানে কিন্তু একই রকম বর্ণ নাই, সবগুলো দেখো ভিন্ন ভিন্ন, থাকলে সমস্যা হতো। এবার দেখো, এটা অনেক ভালো ম্যাথ। 7টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ, 3টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 2টা ব্যঞ্জন বর্ণ ও একটি স্বরবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়? 7C2 হবে আনডাউটেডলি সত্য, 3C1 হবে আনডাউটেডলি সত্য। বাছাই করছি সব মিলায় কয়টা? 3টা। এই পারা যাবে? এই এই যে দেখো, এই প্রশ্ন আমার খুব ফেভারিট প্রশ্ন, আমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে নাকি জানি না, এটা আমার ভালো লাগে। এনে বলছে ব্যঞ্জন বর্ণ করে থাকা লাগবে, স্বরবর্ণটি কার মাঝখানে থাকা লাগবে? ভাই ওরা কি স্বরবর্ণের স্থান ফিক্স করে দিল না? আর যে ফিক্স থাকে তাকে আমি বিন্যাস করি। তাহলে প্রথমে কি লিখবা? 7C2 বাছাই করলা, 3C1 বাছাই করলা, করার পরে যারা যারা 3 ফ্যাক্টোরিয়াল দিবা তারা খাবা আন্ডা। কেন? বাছাই করছো 3 জনে, বাট এই স্বরবর্ণর কি স্থান চেঞ্জ করা যাবে? তাহলে হবে হলো 2 ফ্যাক্টোরিয়াল। কি হবে? কারণ ওই স্বরবর্ণর তো কোনো কাজ নাই, ও তো মাঝখানে কি হয়ে গেছে, ফিক্সড, ও কি নড়াচড়া করতে পারবি? এই জন্য ওখানে কোনো বিন্যাস করা যাবে না, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এই যে এটা দেখো, দেখলেই বোঝা যায় পরীক্ষায় আসবে। একজন পরীক্ষার্থী 12টি প্রশ্ন থেকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। যেখানে বলছে 5টি থেকে ঠিক 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, মানে প্রথম 5টা থেকে কটা দেওয়া লাগবে? 4টা দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো কি করতে পারে? বাছাই করতে পারে। এরকম প্রশ্ন পরীক্ষায় আসলে একদম ইজি। আর 12টার থেকে থেকে 6টা দেওয়াই লাগবে। তার মধ্যে প্রথম 5টি থেকে তার কয়টা দেওয়া লাগবে? 4টা দেওয়াই লাগবে। তাহলে 5C4 যে হবে আমাদের কোনো ডাউট নেই। তাহলে 5টার মধ্যে তাহলে কয়টা গেল? এখানে 4টা কিন্তু চলে গেছে। কটা চলে গেছে? তাহলে প্রথম 5টা মানে কি, আর কটা থাকলো এখানে? 7টা। প্রথম 5টা থেকে আমি অলরেডি কটা দিছি? 4টা দিছি, দেওয়াই লাগবে। আর থাকলো কয়টা? 7টা। 7টা থেকে আর কটা দেবো তাহলে? 6টা। টোটাল কটা দেওয়া লাগবে?
আশা করি সবাই বুঝছো। আচ্ছা, প্রশ্ন নিয়ে কি আবার মানে সাজাবা? প্রশ্ন বাছাই করে আবার সাজানো লাগে। এক নম্বর প্রশ্ন আগে লিখলাম, 5 নম্বর প্রশ্ন পরে লিখলাম, 5 আগে লিখলাম, 1 পরে লিখলাম, পার্থক্য আছে। প্রশ্ন বাছাই করাটাই মেন, সাজানোটা কোনো ব্যাপার না, কারণ উত্তর তোমার লেখা লাগবে, তাই না? দেখো, এটা পান্তাবাদ একজন, এইটা খুব মজার। দেখো, 12 জন বন্ধু আছে, তার মধ্যে 8 জন আছে আত্মীয়। তিনি কত প্রকারের 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবেন, যাদের মধ্যে 5 জন থাকাই লাগবে? কি সব মিলায় কয়জন মানুষের দাওয়াত দিবি? তার মধ্যে কয়টা আত্মীয় থাকা লাগবে? তাহলে আত্মীয় কয়টা ছিল? 8টা। তাহলে 8C5 তো হয়েই গেল। তাহলে আর থাকলো কয়টা দাওয়াত দেওয়ার মতো? আর 2টা থাকলো। আর 2টা বেশি দাওয়াত দেওয়া যাবে না। তাহলে বাদ বাকি 2জন আমি কোন জায়গা থেকে দাওয়াত দেবো? অবশ্যই আমার বন্ধু থেকে দাওয়াত দেবো, যারা শুধু বন্ধু। আর আত্মীয় যদি 8 জন থাকে, আমরা আত্মীয় যদি 8 জন বন্ধু থাকে, 12 জনের মধ্যে কজন বাদ দাও? 8 বাদ দাও, যারা আত্মীয় না। আত্মীয় না কারা? 4 জন। ওই 4 জন থেকে দাওয়াত পাবে আর কয়জন? এটা ভাবলেই হয়ে যায়, এটা নিয়ে বেশি প্যারা করার কিছু নেই। এই যে আমার ফেভারিট ম্যাথ, এটা 3 স্টার, 3 স্টার। এটা একবার বুঝো, দল গঠনের ম্যাথ না, দল গঠনের ম্যাথ না, সহজ। দেখো, 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটা ক্রিকেট টিম বানাতে বলছে। অনেকভাবে বাছাই করা যাবে। কেন বাছাই করা যাবে? যেখানে অন্তত 6 জনের দল থেকে অন্তত কয়জন থাকা লাগবে? ভাই, তুমি দলের জন্য একটা সবসময় ছক বানাবা। এখানে হলো 6 জন দলের মানুষ, আর এখানে 8 জন দলের মানুষ। ঠিক আছে, এটা হলো বাছাই বাছাই। এটা কি? বাছাই। আর এখানে ধরো মোট লিখলাম, মোট বাছাই সংখ্যা। মন দিয়ে শুনো, তোমাকে অন্তত কজন নিতে বলছে? কোন জায়গা থেকে? 6 জন থেকে। তাহলে সর্বনিম্ন 4 জন নেওয়াই লাগবে। এখানে 4 জন নিলে 11 জন হতে আর কয়জন লাগে? 7 জন। অন্তত মানে কি, এর চেয়ে কম নেওয়া যাবে না। তাহলে 5 জন নেওয়া যাবে নাকি? তাহলে এখানে কটা লাগবে? 6। আর এর বেশি নিলে তো সমস্যা নাই, 6 জন নাও। আর কি কোনোভাবে ম্যাচ করা সম্ভব? কারণ প্রথম গ্রুপ থেকে তোমার 4টা নেওয়াই লাগবে ভাই, তার চেয়ে কম নেওয়া সম্ভব না। তাহলে কি আর কোনো কিছু সম্ভব? তাহলে বাছাই করো, আসো বাছাই করি। এই 4 জন বাছাই করছো কয়জনের মধ্যে থেকে? 6C4 গুণন এই 7টা বাছাই করছো কয়জনের মধ্যে থেকে? এনে কি 6C5, এনে কি, এনে কি, সবগুলো আলাদা আলাদা করে বের করবা। আলাদা বের করে লাস্টে কি করে দিবা? ভিন্ন ভিন্ন ঘটনায় কি করি আমরা? যোগ করি। একজন পরীক্ষার্থীকে 5টি, মানে প্রতিটি গ্রুপে 5টি প্রশ্ন আছে। এরকম গ্রুপ আছে কয়টা? 2টা। 2টা গ্রুপে টোটাল কয়টা কোশ্চেন আছে? 10টা। মানে এক গ্রুপে 5টা, আর এক গ্রুপে কয়টা আছে? 5টা। এন্ড প্রশ্ন বলছে তোমাকে 6টা দেওয়া লাগবে। কয়টা দেওয়া লাগবে? তবে শর্ত হলো কোনো গ্রুপ থেকে কয়টা বেশি দেওয়া যাবে না। তাহলে কি কি আঁকাবা? ছক। তাহলে গ্রুপ বানাও। এটা হলো গ্রুপ 1। এটা কি? একটা গ্রুপ থেকে কয়টা বেশি দেওয়া যাবে না। তাহলে আমি ধরলাম যে 4 নম্বর গ্রুপে আমি কটা দেবো? 4টা। তাহলে এখানে অবশ্যই কটা দেওয়া লাগবে, কারণ 6টার বেশি হওয়া যাবে না প্রশ্ন। তাহলে এখানে উল্টা ভাবো, এখানে তুই এখানে কত দিবা? আবার ভাবো, এখানে দাও, এখানে ভাবো তুমি যে আমার আছে 5টা করে প্রশ্ন, তাহলে আমি এখানে 3টা দিই, দিতে পারি না? 6টা হতে গেলে এখানেও কটা দেওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আবার ভাবো যে স্যার আমি এখান থেকে 5টা দেবো, কটা বেশি দেওয়া যাবে না? ও, তাহলে তো হচ্ছে না। আর কি হয় তাহলে? আর দেখো 6টা কোনোভাবে ম্যাচ করতে পারছো না, পারতেছো? এই দেখো পারতেছো কিনা ম্যাচ করতে? তাহলে তো শেষ। প্রথমে লিখবা বাছাই। বলো, এটা বাছাই করছে কজনের মধ্যে থেকে? 5টার থেকে। 5C4 গুণন 5C2, 5C2 গুণন 5C4, 5C3 গুণন 5C3। সবগুলো বের করে কি করে দিবা? এই আন্ডারস্ট্যান্ড করছো? সত্য বলো তো, বিনয়ের থেকে সমাবেশ সহজ না? অনেস্টলি বলো তো, সহজ কি সহজ না? প্রশ্ন বাছাই করে কি আর সাজানো যায়? আগে পরে যা লেখো উত্তর কিন্তু একই মার্ক পাবা। বুঝতেছো? এইগুলো ধরো মানে সুপ্রিম লেভেলের ইম্পর্টেন্ট। তুমি গাইড খুলো, এই কোশ্চেন দিয়ে ভর্তি যদি না পাইছো আমার জানাই। 4 জন ভদ্রমহিলা আছে, দেখো পুরুষ কিন্তু ভদ্র লেখে নেই, এটা আমি খুব হতাশ হয়েছি। 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তির মধ্যে
5 জনের একটি কি করতে কইছে, কমিটি বানাতে কইছে। কত রকমের কমিটি বানানো যেতে পারে, যেখানে দেখো মহিলা ভদ্র হলো লিবি কম, অন্তত কয়জন মানুষ থাকা লাগবে, কোটা মনে করো অন্তত একজন মহিলা থাকা লাগবে, মানে নেওয়াই লাগবে, মানে একটা নিলেই চলবে, মানে বেশি নিলেও হয়, তবে একটা নিলেও বাদ দেওয়া যাবে না, মানে একবারে বাদ দেওয়া যাবে। তাহলে কয়জনের কমিটি বলো? কমিটি কিন্তু 5 জন, এটা মাথায় রাখো। কয়জনের কমিটি? 5 জন। এখানে তো হলো 4 জন ভদ্র মহিলা, ভদ্র লিখলে তো বুঝতেছো মহিলাই হবে, আর 10 জন মনে করো অভদ্র লিখে দিলাম। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি এটা হলো বিন্যাস, সরি বাছাই, বা একটু কথা কম বলি। 4 জন থেকে অন্তত একজন নিতে করেছে, তাহলে একজন নিলাম দয়া মায়া করে, আর 5 জনের জন্য কি লিখলাম? 4 অন্তত বলেছে, তার বেশি নিলেও তো কোনো সমস্যা নাই, আরো খুশি আমরা নাকি। 2, তাহলে কত হচ্ছে? 5 জন হওয়া লাগবে। 3, 3 নাও, তাহলে 2 নিলে 5 জন, 4ই নিয়ে নাও, খুব খুশি। একজন, আর তো সম্ভব না কোনোভাবে। আর বাদ বাকিটুকু মনে হয় লিখে টাইম নষ্ট হচ্ছে, বাদ বাকিটুকু সিমিলার তোমরা বুঝোই কি করা লাগবে। এই দেখো এগুলা বাসায় হোমওয়ার্ক দিয়ে দিই, সব ম্যাথ সেম, কোনো ম্যাথ তোমাদের কষ্ট হওয়ার কথা না, খালি ম্যাথগুলো দেখো একবার, দেখো প্রশ্নগুলো পড়ো। এটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত 5 জন প্রকৌশলী আছে। চারজন তড়িৎ প্রকৌশলীর মধ্যে থেকে 4 জনের, মানে এতজনের কাহিনী থেকে 4 জনের একটা গ্রুপ তৈরি করতে হবে। কতভাবে গ্রুপটি গঠন করা যেতে পারে, যেখানে গ্রুপটি তো অন্তত হয়েছে সেম ম্যাথ না। এবার বলছি এত চিহ্নিত 8টি কাউন্টারে, এই ভাই একই ম্যাথ, ভাবো ভাবো ভাবো, সবাই এগুলো ভাবো। এই যে ক্রিকেট দল, একই ম্যাথ, বুঝছো? ভাববা, সব ভাববা, একই একই, কমপক্ষে অন্তত একই, ঠিক আছে? মিনিমাম, দুটো ইংরেজি একটাই, সেটা কি? মিনিমাম। এই 56 নম্বরটা দেখো তো ভাই, এটা আমার কাছে মনে হয়েছে পরীক্ষা আসতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই কথা হচ্ছে, এটা আসতে পারে পরীক্ষায়। 6 জন বিজ্ঞান আর 5 জন কলা, মানে আর্টস, কলা তো বুঝি না, আমরা আর্টস বুঝি। বিজ্ঞানের ছাত্র থেকে কয়জনের কমিটি বানাতে বলছে? কমিটি বললে ভাই আপনি কি বলছিলেন, কি আঁকাবো? গ্রুপ আঁকাবো। তাহলে 6 জন লিখলাম আমরা বিজ্ঞান, আর 4 জন লিখলাম ব্যানানা। তারপর হচ্ছে 6 জনের কমিটি বানানো হয়েছে, যেখানে একটা কথা বলছে বিজ্ঞানের ছাত্রদের কি থাকবে, মানে তুই যা বানাবি বিজ্ঞানের ছাত্র বেশি নেওয়া লাগবে। ওরা কি কিছু বলছে যে কমপক্ষে একজন নেওয়া লাগবে, কমপক্ষে একজন নেওয়া লাগবে, এমন কোনো কথা কইছে নাকি আমাদের? বল। তাহলে আমি ডিরেক্ট 6 জনের কমিটির 6 জনকে আমরা কি নেব? 6 জনের কি নেব? বিজ্ঞান নেব। 6 জনের কি নেব? বিজ্ঞান। সমস্যা নেই, তোমাকে তো বলে নেই অন্তত কলার জন্য একজন নেওয়া লাগবে, কিছু বলছে? 0। তারপরে নেব কত? 5। তারপর নেব কত? 4। তারপর নেব কত? আর নিলে বাস খাবি। আমি যদি এখন 3 নিই, তাহলে এখানেও 3 দেওয়া লাগবে না? তাহলে কি আর সংখ্যাগরিষ্ঠতা থাকলো? বিজ্ঞান কি বেশি হইলো? বাকিটুকু তোমরা পারো, বাকিটুকু পারো না? এটা আমি করে দিচ্ছি, অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। 9 জন লোকের মানে একটি দল 2টি গাড়িতে যাবে ভাইয়া, যাক, একটি গাড়িতে কয়জন? 7 জন। আরেকটা গাড়িতে কয়জন যাবে? 4 জনের বেশি ধরে না, লিমিট কয়জন? তাহলে প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, এখানে 7 জন লিমিট, আর এখানে কয়জন লিমিট? 4 জন। জার্নি করবে কয়জন? 9 জন। তাহলে আমি যদি প্রথম গাড়িতে 7 জন নেই, আপত্তি আছে? দ্বিতীয় দ্বিতীয় গাড়িতে কয়জন নেবো? 2 জন। তারপরে 7 জন লিমিটের সাথে কম নিলে তো ভালো, আরো 3 জন, আরো কম নেও, সমস্যা কি? 4 জন, আর সম্ভব না, কারণ 4 জনের বেশি আবার দ্বিতীয় গাড়ি নিতে পারে না। বাদ বাকি একই রকম, বুঝতে সবাই? এই পারবা না? তাহলে আর কয়টা ম্যাথ? আর ম্যাথ নাই ভাইয়া, অনেক কম, এটা নিজেরা করো। এই একই ম্যাথ দেখো, দেখতে পাচ্ছ একই ম্যাথ। তারপরে একজন লোক, এই যে একজন ব্যক্তির 6 জন বন্ধু আছে, একটু একটু কঠিন বুঝো। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে? আচ্ছা, কয়জন বন্ধু আছে বলো? আচ্ছা, নিমন্ত্রণ করতেও পারে, নাও পারে। 1 2 3 4 5 6, নিমন্ত্রণ করতেও পারে। তাহলে প্রত্যেকটা বন্ধুর ক্ষেত্রে অপশন কয়টা হচ্ছে? 2টা নাই বোকা। ধরে 6 জন বন্ধু 6টা ঘর, আমি তোমাকে দাওয়াত দিতেও পারি, তাহলে অপশন কয়টা? তাহলে 2 লেখো। ধরো ইয়েস নো অপশন, ইয়েস নো অপশন, তাহলে এখানে অপশন কয়টা হলো? 2। এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, সব মিলে উত্তর কত হওয়া দরকার? 2 পাওয়ার 6 না? কিন্তু তোমাকে তো বলছে যে
অন্তত নিমন্ত্রণ করাই লাগবে, কাউকে না কাউকে নিমন্ত্রণ কি করা লাগবে, করাই লাগবে। তাহলে কি -1 করে দাও। কেন? যদি এমন ঘটনা হয় যে সবগুলো নো হয়ে গেল, তাহলে কি সেবার কি আর দাওয়াত কারোর পক্ষে থাকলো? এই জন্য ওই সব নোয়ের যে একটা বাসাই, ওটা কি করে দিলাম মাইনাস, যে ভাই আমার তো অন্তত কাউকে না কাউকে কি করা লাগবে, নিমন্ত্রণ করাই লাগবে। এবার দেখো, এটা মনে রাখো কিন্তু নিমন্ত্রণের ম্যাথে কি করছিলাম, 1 মাইনাস করছিলাম। এন সংখ্যক জিনিস থেকে প্রতিপালন্ত একটি জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা। আবার এটা ম্যাথে চলে যাই। দেখো থিসিস, এটা এখন যে দুইটা ম্যাথ করাবো এটা 100% পরীক্ষা আসবে, 100%, কোনো ভুল নাই। 100% বলছি না? থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে কয়টা নিতে বলছে? মোট কি করতে বলছে? সমাবেশ সংখ্যা। থিসিস শব্দটা লেখো, THESIS, এখান থেকে কয়টা নেওয়া লাগবে? প্রতিবারে 4টা নেওয়া লাগবে। কিন্তু ঝামেলা শোনো, এরকম ম্যাথ পরীক্ষা আসলে যারা একা একা আছে, মানে একবার আছে, ওদেরকে আলাদা করে লিখবা, আর যারা সেম সেম আছে ওদেরকে আলাদাভাবে লিখবা। দেখো তো THEI এটা কি আলাদা না? আর SS কি সেম না? তাহলে এনে ম্যাথ করা কৌশলী হচ্ছে যারা একরকম তাদেরকে আলাদা করো, আর যারা ভিন্ন রকম তাদেরকে কি করো, আলাদা করো। এবার ম্যাথ কিভাবে লিখবা দেখো, কয়টা ক্যাটাগরিতে ম্যাথ করতে হয়। প্রথম ক্যাটাগরি লেখো, দেখো কিভাবে লিখ। দেখো সব মিলায় কয়টা নেওয়া লাগবে? প্রথম কথা হলো ভাইয়া, এনে কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ আছে বলো তো? কয়টা? 5টা আছে। 1টা 2টা 3টা 4টা, 2টা এস মিলে একটা ধরো, তাহলে কয়টা হলো? 5টা। তাহলে প্রথম দেখো যে সবগুলো আমি কি নেব, ভিন্ন ভিন্ন নিব আর কি, সবগুলো ভিন্ন ভিন্ন নেব। সবগুলো ভিন্ন ভিন্ন নিলে আমরা আসেই ভিন্ন ভিন্ন কয়টা? 5টা। তাহলে 5টা থেকে কয়টা নেওয়া যায়? 4টা। এটা একটা হলো 2 নাম্বার। এবার বলো, এখানে দেখতে পাচ্ছি সেম আবার এক জোড়া আছে, তাই না? এরকম নাও, দুটি ভিন্ন নাও, দুটি কি নাও? ভিন্ন। আর দুটি কি নেব? একই। তাহলে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন এরকম কয়টা আছে বলো? যেহেতু তুমি কিন্তু এবার ঝামেলা আছে, তুমি কিন্তু এবার অলরেডি, তুমি দেখো মনোযোগ দাও, তুমি কিন্তু এবার অলরেডি ভিন্ন আর একই জিনিসটা আলাদা করে ফেলছো। তাহলে ভিন্ন ভিন্ন লিটারালি কয়টা আছে আমার কাছে? আমার লিটারালি আছে সব মিলে 4টা, কারণ আমি যে ভিন্নটাকে আর একইটাকে কি করছি, এবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে এবার এই 4টা থেকে আমার নেওয়া লাগবে কয়টা? 2টা। তাহলে কি লিখবো? 4C2। আর 2টা নেওয়া লাগবে কোন জায়গা থেকে? এখান থেকে। এখন কথাটা মন দিয়ে শুনবা, খুব মন দিয়ে শুনবা। আমি একটা কথা বলছিলাম সেদিন, একটা উদাহরণ দিচ্ছিলাম ওকে বোঝানোর জন্য। 10টা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নেওয়া যে কথা, 10টা মিষ্টি নেওয়া কি কথা? একই কথা। মিষ্টিগুলোর স্বাদ কি লাগবে? একই লাগবে। 10টা একই রকম জিনিস থেকে তুমি যদি 5টা বাছাই করো তাও একভাবে বাছাই করতে পারবা, 10টা বাছাই করো তাও কয়ভাবে বাছাই করতে পারবে? একভাবে। তার মানে এক জোড়া নেওয়া মানে টেকনিক্যালি কত লিখবে এখানে? এক জোড়া নেওয়া মানে কত লিখবা? এক। আর এক জোড়া নেওয়া মানে কয়টা নিচ্ছে এখান থেকে? 2টা। তাহলে 2 আর 2 কয়টা হলো? 4টা। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো? এখন কথা বলতে ভাইয়া আপনি না শব্দ বাছাই করতেছেন, তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতেছেন না কেন? শব্দটাতে তো ভাইয়া ভিন্ন ভিন্ন শব্দ হতে পারে। লুক এট দিস, কি লেখা আছে? সমাবেশ লেখা থাকলে কি আমি আবার বিন্যাস করবো রে? করবো না। এই সবাই বুঝছো? এর বাইরে কিন্তু করা সম্ভব না। তাহলে ভিন্ন ভিন্ন আর কি, 2টা ভিন্ন 2টা একই, কারণ কয়টা নিয়ে কাজ করতে বলছে? 4টা নিয়ে। সবাই কি বুঝছো? এই একই ম্যাথ যদি আমাকে বিন্যাস বলতো ভাইয়া, তাহলে কি করা লাগতো এখানে? আবার এখানে গুণ করা লাগতো কি দিয়ে? 4 ফ্যাক্টোরিয়াল। এখানে গুণ করা লাগতো কি দিয়ে? 4 ফ্যাক্টোরিয়াল। অনেক 3 ফ্যাক্টোরিয়াল করে দিও না, তুমি বাছাই করছো কয়জনে? 4 জনে। তাহলে 4টাতে দিবা, কিন্তু ডিভাইড করবা কি দিয়ে? কারণ তুমি 2টা কি নিছো? একই নিছো। আশা করি সবাই বুঝছো, যদি বিন্যাস বলতো। এই যে যদি বিন্যাস বলে তখন তুমি ওভাবে করবা, না হলে কিন্তু করবা না। আর একটা ম্যাথ ভাই, আর জ্বালাবো না। ডিগ্রি ভিন্ন ভিন্ন কে কে আছে? DGR। আর 3টা আছে কিরকম? একই রকম। প্রথমে বলছে 4টি অক্ষর নিতে, তাহলে সবগুলা কি নাও? ভিন্ন ভিন্ন আছে কয়জন? 4 জন। 3 আগে কত হয়? 4। তাহলে কি হবে? 4C4। সমাবেশ বলছে, তাহলে আর গুণ করলাম না। তারপরে দেখো কি করা যায়। আমার 3টা কিনেছি, 4টাই কিনেছি ভিন্ন। এবার একটা কাজ কর, 3টা একই নেওয়ার চান্স আছে না আমাদের? 3টি একই নাও, আর একটি কি নাও? ভিন্ন নাও। তাহলে 3টা এক নেওয়া যে কথা, 5টা নেওয়া এই কথা, সব সময় একই কথা। তাহলে এক। আর একটা ভিন্ন কোন জায়গা থেকে নেবো? এখান থেকে নেবো। তাহলে 3C1। আমি বলেছিলাম না, একটা নাও যে কথা, 2টা নাও যে কথা, 3টা একই নাও, একই কথা। এবার 3টা থেকে 2টা নাও, 2টা একই নাও, সমস্যা কি? 2টা একই, আবার 2টি কি ভিন্ন। 2টা এক নাও যে কথা, সব নাও একই কথা, এক। আর 2টা ভিন্ন কার কাছ থেকে নেবো? 3 জনের কাছ থেকে। 3C কি হবে? 2। আই হোপ তোমরা সবাই ক্লিয়ার। একটু বাসায় গিয়ে বোর্ডের কোশ্চেন সলভ করতে পারো, বেশি বোর্ড কোশ্চেন নাই, কারণ 19 সালের পর কোনোদিন আর এই অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই, মানে শর্ট সিলেবাস ছিল। বেশি কোশ্চেন পাবা না, একটু সলিউশন করো, MCQ CQ, এখান থেকে 10 পাওয়া খুবই সহজ।
কমিটির ম্যাথ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি বলে দিলাম আজকে। কোন থেকে আসবে? কমিটির ম্যাথ শিওর আসবে। আর এই শব্দ গঠনের ম্যাথে যেটা লাস্টে করলাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। অন্তত 7 মার্ক পেয়ে গেলাম। দেখো তোমরা কি করতে চাও।